এই যে বন্ধুরা, আমি মেহের। আমাদের ভালোবাসা ছোঁয়া চ্যানেলে নিত্য নতুন পাঠ গল্প পড়তে ও শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। চোখের সামনে যমদূত দাঁড়িয়ে থাকলেও বুঝি এতটা ভয় পেত না। তবে এখন পাচ্ছে, ভয়ে গলার স্বরটা পর্যন্ত গুলিয়ে যাচ্ছে। তাহলে ওর মা কি সব শুনে ফেলেছে? শুনে ফেললে বিপদ, মহা বিপদ। চাইলে এক্ষুনি এক ছাট মিথ্যা কথা বলে সম্পূর্ণ ব্যাপারটা ধামাচাপা দিতে পারে। তবে মায়ের মধ্যে মিথ্যা ধরবার মতো অটুট একটা বৈশিষ্ট্য আছে। সেই গুণটার জন্য আজও পর্যন্ত কোনো মিথ্যা কথা ওর মায়ের সামনে টিকে থাকতে পারেনি। ফিমা খুব দৃষ্টি বর্ষণ করে ঠিক ওই ফিয়ার দিকে কটমট চোখে তাকিয়েছিল, কিন্তু ফিয়া সেদিকে বুদ্ধিমানের মতো পাত্তা না দিয়ে দরজার দিকে মনোযোগ ছুড়ে দিল। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? ভেতরে আসো মা। তুমি আমাকে এতক্ষণে দেখতে আসছো? সুফি খালা জানালো তোমার আসতে নাকি আজ অনেক সময় লেগেছে। রাস্তায় কি খুব জ্যাম ছিল? বাবা কোথায়? ফিয়ার এক পোস্ত চালাকিটা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে ফিমা সতর্ক হয়ে যায়। পিছন থেকে মা নাজনীন নাস্তার ট্রে হাতে নিয়ে ছোট মেয়ের পাশে এসে বসলেন। সুফিয়ার কাছে থেকে শুনেছেন কাল রাতে ওনার ছোট মেয়েটা হাড় কাঁপানো জ্বরে নাজেহাল ছিল। তবে জ্বর আসার পেছনে আসল ঘটনা কি তা তিনি এখনো জানেন না। মেজাজটা খুব গরম হলেও শারীরিক দুর্বলতার কথা চিন্তা করে ফিয়ার প্রতি সদয় থেকে বললেন, মগবাজারের ওখানে 1.5 ঘন্টা জ্যামে বসেছিলাম। মরার জ্যাম তো ছোটার নামই নেয় না। বসে বসে আমার মেজাজটা যা খারাপ হচ্ছিল, তোর বাবা নিচে দুলাভাইয়ের সাথে গপ্প জুড়ে দিয়েছে। দেখা করে আসিস। তোর নাকি জ্বর এসেছে। কাল কলেজ ছুটির পর কতক্ষণ ওভাবে শয়তানটার মতো ভিজেছিস। 100 বার বলেছি বৃষ্টিতে ভিজবি না, বৃষ্টিতে ভিজবি না। আমার কথা কোন জন্মে কানে নিবি কে জানে। মুখটা কাচুমাচু করে উত্তর খুঁজল ফিয়া। হাতা পিতা করে জবাব খুঁজে পাচ্ছে না। মুখ খুললে একে একে অনেকগুলো প্রসঙ্গ এখানে এসে যাবে। ও যে একটা পাষণ্ড লোকের জন্য বৃষ্টিতে ভিজে ভিজে অপেক্ষা করেছে, এ কথা কি ওর মা বুঝবে? বুঝবে না। উল্টো বাড়ি ঘর ভস্ম করা এলাহি কাণ্ড হয়ে যাবে। ফিয়া ট্রে থেকে শরবতের গ্লাসটা তুলে নিয়ে ছোট্ট একটা চুমুক দিয়ে বলল, আমার কথা আগে পুরোপুরি শোনো মা। না শুনে প্লিজ চিৎকার চেঁচামেচি করো না। কাল কলেজ ছুটির কথা ছিল 4টা, 4:30টার দিকে। ওই জায়গায় বৃষ্টি অমন অবস্থা দেখে কলেজের স্যার ম্যাডামরা বাধ্য হয়ে ছুটি দিয়ে দিলেন 3:30টার দিকে। আমরা সবাই যার যার বাসায় যাওয়ার জন্যই রওনা দিয়েছি। সাফা তো আমাকে পারে না টেনে হিচড়ে ওদের বাসায় নিয়ে যায়। আমি যাইনি, কিন্তু সমস্যাটা হলো অন্যদিকে। রিক্সা একটা জোগাড় করে 20 টাকা ভাড়া, 50 টাকা দিয়ে আমি ঠিকই বাসায় পৌঁছে গেলাম। কিন্তু বাসায় গিয়ে দেখি গেটে তালা ঝুলছে। পরে লাইলি আপাদের দারোয়ান এসে জানালো তুমি নাকি বাবার সাথে ডাক্তারের কাছে গিয়েছো। আস্তে আস্তে নাকি সন্ধ্যা হবে। এদিকে বাবা ওই আজগুবি ঘটনার পর আশেপাশে কারোর বাসায় যেতে নিষেধ করে দেয়। বৃষ্টির মধ্যে কোথায় যাব, কাদের বাসায় উঠবো, এই নিয়ে ভাবতে ভাবতে আমি আবার সাফাদের বাসায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ি। কিন্তু রাস্তায় একটা রিক্সাও পাচ্ছিলাম না। তার উপর খালামণি বলেছিল 4টার দিকে গাড়ি পাঠিয়ে দিবে। এর মধ্যে আমার ফোনটাও ছিল বন্ধ। এই অবস্থায় ভেতর আমি আর কি করব? ওইটুকু সময়ের ভেতর যতক্ষণ ভিজেছি তাতেই আমার ঠান্ডা লেগে জ্বর এসে গেছে। এখন তুমি সব শোনার পরে বলো, দোষ কি আসলে আমার ছিল নাকি অমন পরিস্থিতি? আমি তো জানতাম না কাল তুফানের মতো ঝড় বৃষ্টি নামবে, আর তুমিও কি না চলে যাবে চেক আপের জন্য। শুধু শুধু কি ভিজেছি। মেয়ের পুরো কথা শোনার পরও নাজিনের মনটা কেমন খচখচ করে বিঁধছে। ফিয়া যা যা বলল তা কি নিরেট সত্য? এ কথা ঠিক যে
তিনি কাল চেক আপের জন্য ডাক্তারের কাছে গিয়েছিলেন এবং এসেছেন সন্ধ্যা 7টার একটু আগে। ওইটুকু সময়ের ভিতরে এমন একটা দুরবস্থা হয়ে যাবে, জানলে হয়তো বাসা থেকে তিনি বেরোতেন না। মেয়ের কপালে ডান হাত ছুঁয়ে জ্বর দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন মা। কপালটা ঠান্ডা হয়ে আছে এবং গায়ে জ্বর নেই। নাস্তার ট্রেটা ঠেলে দিয়ে তিনি ফিমাকে পাঠিয়ে দিলেন কাজের জন্য। ফিয়া পানসে মুখে পুরোটা টুকরো পুড়তে পুড়তে নিচু স্বরে বলল, মা, আমাদের বাসায় কি এখনো সমস্যাটা হয়? কেউ কি আমার রুমে আসে? নাজনীন মেয়ের দিকে গম্ভীর স্বরে বললেন, না, আসে না। বজলু ভাই বাড়ি বন্ধকের জন্য চাপাচাপি করছেন। ওনার ধারণা বাড়িতে খারাপ জিনের আসর পড়েছে। তার মধ্যে তোরা দুটো কুমারী মেয়ে, বাড়িতে আর একটা পুরুষ মানুষও নেই। এসব শোনার পর কেউই আমাদের বাসায় এখন আগের মতো আসে না। এর মধ্যে আরেক ঘটনা শুনলাম। মিন্টুদের ভাড়াটিয়া একদিন পানি খেতে ওঠে রাত 3টার সময়। কাকে যেন আমাদের বাড়ির সামনে ঘুরঘুর করতে দেখেছে। তোর রুমের ওদিকটা তো সবসময় অন্ধকার থাকে, আবার পেছনের দিকে বাবুদের এজমালি জায়গা, পরিষ্কার কিছু দেখতে পাইনি। আমি তোর বাবাকে সব জানানোর পর উনিও এখন বন্ধকের কথা চিন্তা ভাবনা করছেন। কেন যে আমাদের ওপর একটার পর একটা বিপদ ধেয়ে আসছে আল্লাহ মালিক জানেন। এই তল্লাটে এমন ঘটনা কারোর সাথে হয়নি, সেখানে আমাদের ওপর এমন বিপদ কেন আসছে বুঝতে পারছি না। মার বিচলিত কথায় ফিয়া আর খেতে পারে না। স্পষ্ট দেখতে পায় ওর মার দু চোখে জুড়ে অমানিসা রাতের মতো গভীর দুশ্চিন্তা। এই দুশ্চিন্তা দুটো অবিবাহিত মেয়ের ভবিষ্যৎ সুন্দর জীবন নিয়ে। যদি ওদের বাড়িটা নিয়ে এমন ঘটনার গুজব রটতে থাকে, তবে কি মেয়ে দুটোকে তিনি সৎপাত্রে হস্তান্তর করতে পারবেন? কেউ কি বিয়ে করবে ওদের? যে সমাজে একটা মিথ্যা গুজব মেয়েদের ভাগ্য বিনষ্ট করে দেয়, সে সমাজে তিনি যোগ্য সুপুত্র বিশ্বাসভাজন বর কি পাবেন? নাজনীনের অন্তরাত্মা সব সময় একটা ব্যাপারে সন্দেহ করে চলেছে। কেউ কি তার মেয়েদের উপর প্রতিশোধ চালাতে এমন সব ঘটনার সৃষ্টি করেছে? এই সমাজের উপর বিশ্বাস, ভরসা, আস্থার ঝুড়ি কিভাবে রাখবেন একজন মা? ন্যায় বিচারের জন্য তার মজলিসে মাথা ঠুকবেন তিনি। আকাশ জুড়ে ফুটফুটে কিছু সাদা মেঘ তুলোর মতো ভাসছে। বাতাসে কদম ফুলের মিষ্টি মিহি গন্ধ, বাতাবি লেবুর কড়া মিঠে ঘ্রাণ। পায়ের কাছে ছোট্ট এক টুকরো সোনা রোদ অবুঝ ছোট্ট শিশুর মতো লুকোচুরি খেলাটা খেলছে। ছাদের রেলিং ধরে মুখ নিচু করে ছোট্ট উঠানে রান্নার পসরা দেখছে ফিহা। দু গাল জুড়ে নেমে পড়েছে ওর কোমল ছাপানো লম্বা চুল। হিমেল স্নিগ্ধ বাতাসে চুল উড়ার দৃশ্যটুকু দূর থেকে দেখছে এক শ্যামবর্ণের দীর্ঘকায় যুবক, যে আচানক ফোনে কথা বলা থামিয়ে স্থির শান্ত সম্মোহন দৃষ্টিতে ছাদের সেই মেয়েটির পানে তাকিয়ে রয়েছে। অচেনা সুন্দর মেয়েটির গায়ে সুনীল আকাশের মতো আকাশি রঙের কামিজ, গলায় দেখা যাচ্ছে ধবধবে সাদা ওড়না। মুখ জুড়ে কি অপার্থিব সৌন্দর্য, সারা ঠোঁটে মুখে ফুটে রয়েছে। যেন ওই মুখে একবার চোখ পড়লে চোখ ফেরানো যাবে না। কানের ফোনটা নামিয়ে রেখে ডান পাশে দাঁড়ানো বাবড়ি চুলের যুবকটাকে উদ্দেশ্য করে বলল, দীপ ছাদে দাঁড়ানো মেয়েটাকে বোন হয়? ডেকোরেটরের লোকদের সাথে কথা বলতে থাকা দীপ হঠাৎ এমন প্রশ্ন শুনে মুখ ঘোরালো। বন্ধুর কথায় দুরুপানে সেই ছাদের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ দোস্ত, কেন? এর আগে কখনোই দেখিনি। মেয়েটা দেখতে খুবই সুন্দর, মিষ্টি একটা পুতুলের মতো দেখতে। এর আগে তোদের বাড়িতে ওর আসা যাওয়া দেখিনি। ও কি তোদের বাড়িতে প্রথম এলো? ছাদে যে মেয়েটি দাঁড়িয়ে আছে সে সত্যিকার অর্থেই অনিন্দ সুন্দরী। মিষ্টি একটা ফুলের মতো নরম তুলতুলে। তার হরিণী সুন্দর চোখ দুটোতে ফুটে রয়েছে অপার স্নিগ্ধ মায়া। দীপ একগাল হাসি দিয়ে বন্ধুর কাঁধে হাত রেখে বলল, তুই কি এখানে বিয়ে খেতে এসেছিস নাকি পাত্রী খুঁজতে? আমার বিয়েতে কোনো কম্প্রোমাইজ নয় শ্রিয়া। আমাকে এখন জলদি জানা, দুপুরের দিকে জয়দেবপুরে মার্কেটের দিকে যাবে নাকি বিছানায় পড়ে পড়ে ঘুমাবি তুই? তোর ঘুম ভালো হয়েছে? শিহাব
বলা ছেলেটির চোখে হাসি হাসি ভাবটা আঠার মতো লেগে আছে। ঠোঁট জুড়ে ঝিলিক দিয়ে উঠছে অদ্ভুত দ্যুতি মেশানো হাসি। এই হাসি কি অন্য কোনো ব্যাপারের ইঙ্গিত দিচ্ছে কিনা বুঝতে পারছে না দীপ। সে শিহাবের হাত ধরে টেনে বটতলার দিকে যেতে যেতে বলল, তুই কি জার্নি করে এখনো টায়ার্ড দোস্ত? যদি টায়ার্ড ফিল করিস তবে তোর যেতে হবে না, তুই থাক। তুই আমার রুমে গিয়ে লম্বা একটা ঘুম দে। মাকে বলে দিচ্ছি তোর জন্য কড়া করে 1 গ্লাস লেবুর শরবত বানিয়ে দিতে। আয় বাড়ি চল। বাড়ি ফেরার কথা শুনে চোখ দুটো চকচক করে উঠল শ্যাম সুদর্শন ছেলেটা। সে আসলেই চাইছে এক্ষুনি কোনো একটা বাহানা দেখিয়ে বাড়ি মুখো ফিরতে। ছাদ থেকে সেই অচেনা মেয়েটির ব্যাপারে তার উৎসুক মনটা যেভাবে যে হারে উসখুস করছে, এটা তার জন্য সম্পূর্ণ বিচিত্র এক অভিজ্ঞতা। মেয়েটি বড় অদ্ভুত রকমের সুন্দর। তার গোলাপি মিষ্টি ঠোঁট দুটোতে অদ্ভুত একটা আকর্ষণ ছিল, যে আকর্ষণটা রন্ধ্রে রন্ধ্রে অনুভব করতে হলে রাত জাগা অন্ধকারে ছোঁয়ার আশঙ্কা বুঝতে হবে। উঠানে ইট দিয়ে বানানো উঁচু উঁচু চুলায় রান্না চড়াতে গিয়ে থমকে যায় মহিলার দল। নিজেদের মধ্যে নিচু স্বরে বলাবলি করতে থাকে। ছেলেটা হচ্ছে দীপের স্কুল জীবনের বন্ধু। ওর 4টা বন্ধুর মধ্যে এই বন্ধুটা গতকাল রাত 3টার সময় সুদূর আমেরিকা থেকে এসেছে। বাবা মা দুজনেই ডাক্তারি পেশার সঙ্গে সে দেশে যুক্ত। 2 ভাইয়ের মধ্যে ছোট। এই ছেলেটা বাবার মতো একজন নামকরা কার্ডিওলজিস্ট। দেখতেও ভারী সুপুরুষ, চৌকস চেহারা। পুরো নাম তৌকির আহমেদ শিহাব। এখানে তার বৈবাহিক অবস্থা অবিবাহিত, তবে মার্কিন মুলুকে বেড়ে ওঠার দরুন বেশ কিছু প্রণয় ঘটিত সম্পর্ক তার ছিল। সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে উঠতে তার রুমের জন্য পাঠিয়ে দীপ চলে যায় কাজে। এদিকে শিহাব রুমের দিকে পা না বাড়িয়ে হাঁটা দেয় ছাদের দিকে। 2 মিনিট ওর সাথে কথা বললেই যাবতীয় প্রশ্নের উসকুস করা উত্তর এবং জেনে যাবে মেয়েটির নামধাম পরিচয়। রেলিং ধরে উপরে উঠতে উঠতে কহাত সামনে আরও 2টি মেয়ে কথা বলতে বলতে উঠছিল। আচ্ছা, দীপ ভাইয়ের কি সবগুলো ভাই বোন এসে পড়েছে? আরে না, কিসের বাকি আছে তো, এখনো বড়জনের আসার বাকি আছে। তুই তো তাকে দেখিসনি শ্যামা, সে কিন্তু দীপ ভাইয়ার থেকে 2 বছরের বড়। আমি যখন খুব ছোট ছিলাম তখন উনি দীপ ভাইয়াদের পুরনো বাড়িটাই একবার ঘুরে গেছিলেন। দেখতে যেমন হ্যান্ডসাম আর স্মার্ট, তেমনি কথার ধার খুব। শেষবার যখন ঘুরে গিয়েছিলেন ওই বাড়ির আশেপাশে সব কয়টা মেয়ে তাকে নিয়ে ফুসুর ফাসুর করেছে। আমাদের আমিনা বউ আছে না, দাঁড়া 1 মিনিট, তুই আগে আমাকে প্রমিস কর এই কথা ভুলেও কাউকে বলবি না। প্রমিস করছিস? হ্যাঁ হ্যাঁ, প্রমিস, বলবো না। তারপর কি হয়েছে বলো? বউ তো তাকে দেখার পর কয়েকদিন নারী দেবদাসের মতো হামলামো করেছে। পরে জ্যাঠামিয়া সব শোনার পর বিয়ের প্রস্তাবও পাঠিয়েছিলেন। জ্যাঠামিয়ার তো বিরাট বড় জায়গার সম্পত্তিও আছে, ওগুলো দিয়ে যৌতুকের লোভও দেখিয়েছিলেন, কিন্তু লাভ হয়নি। তারা ছেলে বিয়ে দেবে না, ছেলে তখন সবে চাকরিতে ঢুকেছে। এসব শোনার পর বউয়ের অবস্থা আরও খারাপ। এরপর একটা ঘটক ধরিয়ে তাড়াতাড়ি তাকে বিয়ে করিয়ে দেয়। এবার বুঝছস কেন আমিনাবু আমাদের রোকসোনা চাচিরে দেখতে পারে না? এটাই হলো কারণ। আমিনাবু মনে করে তার মতো ক্লাস 8 ফেল করা মেয়েকে চাচি মনে হয় কানে পড়া দিয়ে উল্টা সিধা বুঝিয়েছে। কারণ চাচি আবার আমিনাবুর ঠোঁটকাটার স্বভাবটা পছন্দ করতো না। সেই কি আবার আপন ভাগ্নিয়ার জন্য অমন মেয়ে পছন্দ করবে? ভুলেও না। সব মিলিয়ে 2 2 4 হয়ে এত দূর আসছে, বুঝেছিস? আল্লাহ, তাই তো বলি, আমিনাবু দীপ ভাইয়ের বিয়েতে কেন আসতে চায় না? তলে তলে যে এত দূর কাহিনী রটে গিয়েছে তা তো আমরা জানতাম না। জানবি কিভাবে? ফুপু কি তোদের পারিবারিক বিষয়ে কোনো কিছু জানিয়েছে? জানায়নি। ফুপু আর ফুপা দুজনে এইসব জানতো দেখেই ভাইয়ের বিয়েতে ওই খালার পরিবারকে দাওয়াত দিতে না করেছিল। তবুও চাচির মান রক্ষার জন্য দিয়েছে। দুধ, আমার মা এসবে জড়াতে যাবে কেন? এটা তো চাচা জ্যাঠাদের সমস্যা। হোক গা সমস্যা, 4 বছর আগে এমনিই একটা তামাশা হয়ে গেছে, ওটাই জানিস? ওই ঘটনা আর আমিনা
বুর তামাশা এই দুটো কাহিনী মিলে সম্পর্ক এখন আগের মতো নেই। আর ওই ভাইয়াটা যদি বিকেলের দিকে আসে তাহলে আল্লাহ আল্লাহ কর যেন বিয়ে বাড়িতে কোনো অঘটন না ঘটুক। উনি অল্প কথায় পাশ মেরে দেয়া লোক, খুব ডেঞ্জারাস। কানে ফোন এঁটে কথা বলার মতো সূক্ষ্ম একটা অভিনয় চালিয়ে সবটুকু কথা শুনে নিল শিহাব। যদিও এই ধরনের নিচু স্তরে কর্মকাণ্ড এর আগে সে কখনো করেনি, তবু আজ মেয়ে দুটোর কথা শুনে অদ্ভুত একটা কৌতূহল থেকে ওদের পিছু পিছু সব শুনে নিয়েছে। কে এই লোক? এই মেয়ে দুটো কাকে নিয়ে এতটা চাপা উত্তেজনা অনুভব করছে? আবার মুখে মুখে বলছে ওই লোক খুব হ্যান্ডসাম। কপালের মধ্যখানে কয়েক ফালি ভাঁজ পড়ে যেতেই শিহাব আর ছাদে গেল না। সে পা ঘুরিয়ে ফিরে গেল বন্ধুদের আড্ডাখানায়। দোতলার বাঁদিকে বিশাল বড় খোলা বারান্দায় তিন বন্ধু হাসি ঠাট্টায় মশগুল হয়ে আছে। শিহাব সেখানে একটা চেয়ার টেনে বসে পড়তেই হঠাৎ চাপা উদ্বেগে বলে উঠল, দ্বীপের কোনো বড় ভাই আছে গাইস? এত বছর অ্যাবরোড থাকার জন্য আমি কি কিছু মিস করে ফেলেছি? হঠাৎ শিহাবের মুখে এমন খাপচারা প্রশ্ন শুনে সকলের আড্ডা সহসা থমকে যায়। তখন কোকের গ্লাসটা টেবিলের থেকে ভ্রু কুঁচকে বলে ওঠে, কিসের জন্য বলতো? কেউ কিছু বলেছে তোকে? তপনের উত্তেজনাকে কেন্দ্র করে আফ্রিদও এবার মুখ খুলে, তুই এখন কার ব্যাপারে জিজ্ঞেস করছিস জানিস না? দ্বীপের যে একটা খালাতো বড় ভাই আছে, আগে শুনিসনি তুই? শিহাব ওদের দুজনের দিকে দৃষ্টি বুলিয়ে কিছু একটা আঁচ করার চেষ্টা চালিয়ে বলল, না, ইনফ্যাক্ট আমি এই ব্যাপারে একটু আগে জানতে পেরেছি। দীপ তো আমায় এই ব্যাপারে কিছু বললো না। ঘটনা কি? তিন বন্ধু তখন নিজেদের দিকে চাওয়াচাওয়ি করে আবার শিহাবের দিকে ফিরল। ফেরার আগে তপন চোখের ইশারায় হাসিবের দিকে কি যেন একটা ইশারা করে গম্ভীর মুখে জানালো, তুই যার ব্যাপারে জিজ্ঞাসা করছিস সে সেখানে আসলে ঠিকই হবে না। অনেক কিছু তুই দেদারসে করতে যে বাধা পাবি, আটকে যাবি। যেমন এই বিল্ডিংয়ে দ্বীপের অনেকগুলো কাজিন জমা হয়েছে, ফুপু, খালা, চাচা, জ্যাঠা, সব বংশের মেয়ে। হিসাবটা বুঝতেছিস শিহাব? ওদের চারজনের মাঝে ছোট্ট একটা গোল টেবিল, সেই টেবিলের উপর চকচকে একটি লাইটার, বিদেশি ব্র্যান্ডের 2 প্যাকেট উইনস্টোন সিগারেট, একটা স্বচ্ছ কাচের ছাইদানিতে গুঁড়ো গুঁড়ো তামাক এবং কালো কুচকুচে 3 বোতল কোক রাখা। উইনস্টোন নামের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে শিহাব সেটা অগ্নিসংযোগ করে বলল, আমাকে সরাসরি কিছু খুলে না বললে কিছুই বুঝতে পারবো না। এবার আড়ি ভাঙতে বাধ্য হলো আফিদ। অনার্স 4th ইয়ার থেকে ক্লাস 9 পর্যন্ত সব কটা সিট খালি। এই সিটের মালিক হতে চাইলে এটাই হচ্ছে মোক্ষম সুযোগ। এক একটা সিটের দাম 10-এর উইকোড সিটের মতো। এই সিনিয়র সিটিজেন যদি এ বাড়িতে এসে পড়ে তাহলে ব্যাপারটা ফিল করতে পারবি না। বুঝে নে, কড়া সিকিউরিটির ভিতর করতে হবে। এক মুখ ধোয়া ছিঁড়ে এবার শিহাবও যেন ভ্রু কুচকাতে বাধ্য হয়। 2 আঙ্গুলের ফাঁকে সিগারেট ধরে আশ্চর্য কণ্ঠে বলে ওঠে, কিন্তু আমি তো তোদের মতো এখানে ফুর্তি করতে আসিনি। ইভেন আই হ্যাভ নো টাইম ফর ইট। তোরা কী করে ভাবছিস যে এখানে এসে দ্বীপের কাজিনদের নিয়ে মজা করব? সরি, তোদের যা মনে চায় তাই কর। আমি এখানে এসেছিলাম তোদের কাছে দ্বীপের ভাইটার ব্যাপারে জানতে, বাট তোরা আমাকে স্পেসিফিক কিছুই জানাতে পারলি না। আচ্ছা, সেই জেন্টেলম্যান কিসে জব করে জানিস? ডোন্ট নো হোয়াট, বাট আমি তার ব্যাপারে নর্মাল আগ্রহ থেকে জানতে চাচ্ছি। তিনজনের চোখের দৃষ্টি দুটো কেমন কৌতূহলের ছাঁচে ছোট ছোট হয়ে যায়। কি যেন বোঝার চেষ্টায় তারা শিহাবকে আর ঘাটানোর প্রবৃত্তি করলো না। কোকের বোতলে ছোট্ট একটা চুমুক দিয়ে হাসিব বলে উঠল, কর্পোরেট সেক্টরে আছে এতটুকু জানি ডাক্তারবাবু। কোনো কোম্পানিতে কাজ করে সেটা কেউ জানে না। ওই সেক্টরে থাকতে গেলে বহুত পা চাটা লাগে। দেখগে ওই শালা চাটতে চাটতে কতখানি উপরে উঠেছে। এই চাটাচাটির জন্যই তো দ্বীপের কোনো আপুকে জানি রিজেক্ট করে মেরে দিছিল। দোকানের সবটুকু কথা শুনতে পেলেও শিহাবের দূরদৃষ্টি এখন আকাশের দিকে স্থির। ডান হাতে কায়দা করে টানছে সিগারেট এবং মুখ ভর্তি করে ছাড়ছে বিষাক্ত ধোঁয়া। বাকি 3 বন্ধু আড্ডায় মেতে উঠলে হঠাৎ শিহাবের ভারী গলাটা গম গম করে বেজে ওঠে। ছাদে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখেছি, নাম জানি না।
পরনে আকাশি কামিজ, সাদা ওড়না, ডান হাতের কবজিতে সাদা ব্যান্ডিজ মোড়ানো। মেয়েটার মুখে কি নিয়ে দুশ্চিন্তার ছাপ ছিল জানি না, বাট বাংলাদেশের মাটিতে এমন কিছু এক্সপেক্ট করব ভাবিনি। ওই দুশ্চিন্তার কারণ আমি জানতে চাই ওইটুকু শরীরের মাথায় কি নিয়ে এত হেডেক হচ্ছে। হঠাৎ আড্ডা থামিয়ে একে অন্যের দিকে তাকাতে থাকে তারা। আস্তে আস্তে দাঁত বের করে নিঃশব্দে হাসতে থাকলো আফিদ ও তার বন্ধুরা। যা বোঝার তা তারা বুঝে গেছে। এবার ওদের নিজেদের কাজে কোনো বাধা নেই। ভেজানো দরজার সরু ফাঁক দিয়ে স্তব্ধ চোখে চেয়ে আছে লাবিব। মুখে পাউরুটির স্লাইডটা তার দুঠোঁটের ফাঁকে ওভাবেই আটকে আছে। পাশ থেকে লাবিবের অবস্থা দেখে ফিসফিস সুরে বলে উঠল ফাহাদ, এগুলো কি হচ্ছে লাবিব? এখানে এমন কিছু জীবনেও আমি আশা করি নাই। আসছিলাম এদের সাথে আড্ডা দিতে, কিন্তু এদের কথাবার্তা। ফাহাদের কথায় সম্বিত ফিরে পেয়ে সেখান থেকে সরে দাঁড়ালো লাবিব। মুখ থেকে পাউরুটির স্লাইডটা সরিয়ে ফেলে চরম হতবাক হয়ে বলল, এদের কথাবার্তা শুনি আমার কাছে ভালো লাগছে না ফাহাদ। বারবার একটা ইঙ্গিত দিচ্ছে। 4 বছর আগে কি হয়েছে না হয়েছে ওসব নিয়ে ওরা কীভাবে জানলো? নিশ্চয় দীপ ওদের সাথে মাতব্বরি করে কথাগুলো বলেছে। কত বড় জাউরা হইলে এই ধরনের কাজটা করতে পারে ভাব। স্মোকার শালারে লাইথাইয়া ও ডিগ্রি পেছন দিয়া ঢুকাই দিতে মন চাচ্ছে। কত বড় খাইসটা হলে আরেকবারের ইজ্জত নিয়ে পড়ে থাকতে পারে। এবার যেন খারাপ কিছু না হোক ভাই। তুই আমি যে বিষয়টা নিয়ে চিন্তা করতেছি ওটা যদি সত্যি সত্যি ফেলে যাই তাহলে সর্বনাশ। এমনটা না হোক, এমনটা কোনোভাবেই না হোক। ছাদের চওড়া রেলিংয়ে পড়ে আছে ফুল চার্জ করা ফোন। হাতের বাঁদিকে রাখা এক বয়াম ভর্তি সুস্বাদু আচার। ঢাকনা আলগা করে রাখলেও তা থেকে এক টুকরো আচার আজ মুখে তুলেনি। তার শান্ত নিবিড় ভাষাহীন চাহনি দুটো দূরের কোনো অচেনা ভুবনে জেলবন্দি হয়ে আটকা আছে। বুকের ভেতর কেমন একটা অস্থির অস্থির ভাব, কেমন একটা চাঞ্চলতায় ভরা উন্মুখ অসহ্য অবস্থা। ওর মনে হচ্ছে নিজের কোনো মহামূল্যবান সম্পদকে বহুক্ষণ যাবৎ দেখতে পাচ্ছে না। হাত দুটোর ভেতরে কিছু একটা ছুঁতে গিয়েও শূন্য। এই শূন্যতার ভাষা বোঝার জন্য আকুপাকু করে উত্তর খুঁজছে ফিহা, কিন্তু উত্তরের ঝুলি যে আজও বন্ধ। দূর থেকে চোখ নামিয়ে ডানে থাকা ফোনটার পানে চাইল। আজও কি প্রাণপ্রিয় বান্ধবীকে একটা কল করবে, সেদিনের মতো কথার জাদুতে সব কিছু ভুলিয়ে দেওয়ার জন্য? আঙ্গুল নাড়াতে নাড়াতে অবশেষে ফোনটা মুঠো করে কলটা ডায়ালে চাপলো ফিহা। ওপাশ থেকে কলটা রিসিভ হতেই দু চোখ বন্ধ করে বলল, আমার কথাগুলো মন দিয়ে শোন। আজও কথার মাঝে ইন্টারাপ্ট করবি না। মন দিয়ে না শুনে কিছুই বুঝবি না, আর না বুঝে চিৎকার চেঁচামেচি শুরু করবি। আমার খুবই অসহ্য ধরনের ফিল হচ্ছে। মনে হচ্ছে এখান থেকে সব ছেড়ে ছুড়ে চলে যাই। একটা মানুষের ওপর চরম রাগ হচ্ছে, জিদ উঠছে। এমনকি তাকে সামনে পেলে কড়া করে দুটো কথাও শুনিয়ে দিব, কিন্তু তবু তার প্রতি ঘৃণা হচ্ছে না, একটুও না। উল্টে সকালে সে নাস্তা করে অফিস গিয়েছে কিনা তা নিয়ে আমি টেনশন করছি। আমি এমন গাধার মতো কর্মকাণ্ড কেন করছি সাফা? আমার মধ্যে এমন অস্বাভাবিক আচরণ কি করে, কিভাবে ঢুকলো, কিভাবে সম্ভব এসব? আমি প্রচুর চেষ্টা করছি নিজেকে খুঁজে বেড়ানোর, কিন্তু দিন শেষে ফাঁকা ফাঁকা উত্তর ছাড়া কিছুই খুঁজে পাচ্ছি না। মা, সুফি খালা, আপু, খালামণি সবাই এখানে মজুদ আছে, তবু আমি কি যেন মিস করে চলেছি। খুব করে যাচ্ছি আমার সামনে আসুক, এক্ষুনি আসুক। এক নিঃশ্বাসে গড়গড় করে কথাগুলো বলে দিতেই হাঁপানোর মতো দম নিচ্ছিল ফিহা। ঠোঁট গোল করে একের পর এক শ্বাস ছাড়তেই ওপাশ থেকে খড়খড়ে কণ্ঠটা জানিয়ে উঠল, অপেক্ষা করুন, আপনার কাছে সন্ধ্যায় পৌঁছে যাব। অত টেনশন করে নিজের ক্ষতি ডাকতে হবে না, কে নিয়েছি। শ্বাস, চোখ, ঠোঁট সব ওই সহসা ভয়ঙ্করভাবে স্থির হয়ে গেল। ভেতরে ভেতরে পাঁজরের তলায় একটা তীব্র ধকধকানি টের পাচ্ছে। পিঠের সিদ্ধারা ঠান্ডা শিরশিরে অনুভূতিটা নেমে যেতেই ফোনটা নামিয়ে দেখল 6 বর্ণের শব্দটুকু, শায়েদ। নিজের ভুলটার জন্য করুণ লজ্জায় মরে যাওয়া উচিত। কিভাবে এই ভুলটা আবার করলো? কেন
কিভাবে ফোনের টাচ অপশন অন্যজনের নাম্বারটা চলে যায়। ভাগ্য ওর সাথে কী ধরনের ষড়যন্ত্র শুরু করেছে। বুকের ভিতরে জমাট বাঁধা অস্থিরতা আরও অশান্ত অস্থির ভীতিগ্রস্ত করে তুলল ফিহাকে। চোখের সামনে সুনীল আকাশে ধুধু শান্ত অবস্থা ওর মনের ভেতরে নানা অদ্ভুত কিছু প্রশ্ন খুঁজে যাচ্ছে। ও কি কোনোভাবে ওই লোকটার উপর নির্ভর হয়ে পড়েছে? তাকে দেখার জন্য, ছোঁয়ার জন্য, বোঝার জন্য এমন হাঁসফাঁস আকুলি বিকুল অবস্থা আগে তো ওর কখনো এমনই হয়নি। এমনকি ওই জাদরেল মেজাজের লোকটার সামনে ওরা সবগুলো ভাই বোন ভয়ে চুপসেই থাকে। সেখানে ফিয়াও সে। দুজনের কাছে কোনো সংকোচ ছাড়াই কথা বলেছে। কেন? এত বছরে যোগাযোগহীন সম্পর্কে এতটুকু তো জড়তা থাকা উচিত। সেখানে কি না একটুও জড়তা নেই। বুক ফুলিয়ে দম ছেড়ে ডান হাতের মুঠোয় থাকা বন্ধ ফোনটার দিকে তাকালো ফিহা। অতিরিক্ত ভয় ও উত্তেজনার চোটে সঙ্গে সঙ্গে ফোনটা সুইচ অফ করে দিয়েছিল। এখন সেটা চালু করে ওই মানুষটার নম্বরে আননোন লিখে শিফট করে দিল। কানে, মনে ও মস্তিষ্কের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে বারবার বেজে চলছিল ওই খড়খড়ে কণ্ঠের শব্দগুলো। অপেক্ষা করুন, আপনার কাছে সন্ধ্যায় পৌঁছে যাব। আচ্ছা, সন্ধ্যায় যখন মানুষটা সত্যি সত্যি এখানে এসে পড়বে, তখন কিভাবে, কোথায়, কোন জায়গাটায় নিজেকে লুকিয়ে রাখবে ও? বাড়ির ঠিক কোন খুপড়িতে নিজেকে ঢেকে ঢুকে ছোট্ট ইঁদুরের মতো আড়াল করা সম্ভব? ভুল করেও যদি তার মুখোমুখি পড়ে যায়, যদি ওই মানুষটা খুঁজে খুঁজে ওকে সামনে এনে দাঁড় করায়, যদি আবারও ভাগ্যের কোনো কারসাজিতে ওই কর্তৃত্বের মতো চোখ দুটো ওকে বেঁধে ফেলে, তখন কিভাবে নিজের লাল টুকটুকে লজ্জালো মুখটা ঢেকে রাখবে ফিহা? কি করে? পরন্ত বিকালের শেষ রোদের আজ আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে এলো। গোধূলির রঙে শান্ত হয়ে আসা প্রকৃতি কালো কুচকুচে আধারে ডুবে যাবার জন্য প্রস্তুতি পর্ব নিচ্ছে। মাগরিবের ওয়াক্ত শেষ হতেই বিয়েবাড়ির জমজমাট বিশেষ আয়োজনটা এবার চারধার কাঁপিয়ে শুরু হলো। চারতলার ফাঁকা শূন্য বিরান জায়গাটা জুড়ে মস্ত এক প্যান্ডেল তৈরি করা হয়েছে। প্যান্ডেলে দাঁড়িয়ে মাইক হাতে হ্যালো হ্যালো মাইক টেস্টিং 1 2 3 4 বলে শব্দ পরীক্ষা করছে দীপের বন্ধু হাসিব। লাইটিংয়ের জন্য পুরো অন্ধকার তলাটা আজ ফকফকে আলোতে আলোকিত। গানের প্রতিটি বিটযুক্ত শব্দে কাঁপছে প্যান্ডেল সহ পুরো পায়ের তলার জমিন। ঝাঁকে ঝাঁকে ছাদে প্রবেশ করছে বাড়ির ছেলেমেয়েরা এবং আশপাশ থেকে আসা দ্বীপের প্রতিবেশী বন্ধুদল। দোতলার সবচেয়ে সুন্দর রুম 14x13 ফুটের ঘরটায় চিন্তিত মুখে পায়চারি করছে সুফিয়া। একবার দেয়াল ঘড়ির দিকে তাকাতেই বাথরুমের বন্ধ দরজার দিকে চোখ বুলালেন তিনি। না পারতে এবার ঠাস ঠাস করে দরজা ধাক্কিয়ে বাইরে থেকে চেঁচিয়ে উঠলেন, তুমি কি বাথরুমে বইয়া বইয়া ঘুমাইছো? তোমার কি রেডি হওয়ার নাম নাই? সবে তো সাইজা গইজা হে কখন গেছে গা, আর তুমি এখনো ছায়া ব্লাউজ লইয়া পইরা আছো? দেহি বাইর হও তো, তুমি কোন দিয়া আকামটা করছো দেখা দেই। ভেতর থেকে ফিয়া এক প্রকার যুদ্ধ চালিয়ে বলল, না না, প্রয়োজন নেই। ব্লাউজের হুকগুলো সমস্যা করছে খালা, আর একটু দাঁড়ান, আমার প্রায় হয়ে গেছে। আপনি একটু মাকে পড়ে আসুন, আমি 10 মিনিটের ভেতরে বের হচ্ছি। এত টাইম লাগুনের তো কথা না। আচ্ছা, তুমি জলদি জলদি বাইর হও, তোমার আম্মারে খবর দিয়ে আইতাছি। দেরি কইলা করবা না, তোমার মায় চেতলে তোমারে বোম্বা মরিচের ডলা দিব। ওয়াশরুমে প্রায় অনেকক্ষণ ধরে পিঠের হুকগুলো নিয়ে যুদ্ধ চালাচ্ছে ফিহা। সমস্যা হলো হুকগুলোর আংটা খুবই নিম্নমানের এবং হুকের ছোট ছোট ঘরগুলো কেমন যেন আটকে থাকছে না। এর মধ্যে ওর মা এই ব্লাউজটা ধরিয়ে দিয়ে মেহমান দেখার জন্য সেই কখন চলে গেছে। গোসল করতে দেরি হবার দরুন এখনও পুরোপুরি রেডি হতে পারেনি ফিহা। যদিও সুফিয়া খালার তত্ত্বাবধানে শাড়িটা অন্তত পরে ফেলেছে, শেষ পর্যন্ত হুক নিয়ে ধস্তাধস্তি যুদ্ধটা সমাপ্ত হলে দরজা খুলে বেরিয়ে আসে। পরনে লাল পেরে বাসন্তী রঙের জামদানি শাড়ি, চমৎকার সুন্দর শাড়িটায় লাল রঙের ছোট ছোট ফুলের চিহ্ন।
সুতির লাল ব্লাউজটা একটু আটসাট হলেও কোনোই পর্যন্ত ওর হাতগুলো ঢেকে রেখেছে। নরম ঠোঁটগুলোতে লালচে রঙের ছোঁয়া, চোখ দুটোতে কাজল মাখা আইলাইনারের সূক্ষ্ম সৌন্দর্য, গালে লেগে আছে হালকাভাবে গোলাপি বুরুষের আভা। ডান হাতটা সেদিনের মতো চোখের সামনে তুলে চুপচাপ দেখতে লাগলো। আজ হাত ভর্তি করে চুড়ি নেই, রিনিঝিনি শব্দে নেই, কোথাও এতটুকু মন ভালো হওয়ার কারণ নেই। হাতের কবজিতে 1 ইঞ্চির মতো গর্ত করা কেটেছে চুড়ির ভাঙা অংশের ভুলবশত হাতে ঢুকে পড়ার জন্য, কেটেছে বৃষ্টির ভিতর হাঁটতে গিয়ে সিঁড়িতে পা বিধিয়ে পড়ে যাওয়ার জন্য। সে তো কখনো শাড়ি পরে অভ্যস্ত নেই, এমনকি জানাও নেই কীভাবে আরও সাবধানতার সাথে শাড়ি পরে হাঁটতে হয়। আর যদি এই লোক এসেও থাকে তাহলে ভুল করেও নিজেকে তার সামনে ধরা দিবে না ফিহা। আত্মসম্মানে আঘাত দেওয়ার ভুল কথা দিয়ে কথা না রাখার অপরাধ, নিজের দোষ স্বীকার না করে একগুঁয়েমি করার দণ্ড, এসব কি ক্ষমা করার যোগ্য? সম্ভব না। ড্রেসিং টেবিলের উপর থেকে বাবার কিনে দেওয়া সোনালি চেইনের ঘড়িটা ডান হাতে পরে নেয়। টেবিলের উপর ছড়িয়ে থাকা গতকালের লাল চুড়িগুলো ছুঁয়েও দেখে না। চুলের মধ্যখানে সিঁথি তুলে ওভাবে পিঠময় ছেড়ে দিয়ে ছাদের পথে হাঁটা দেয় ফিহা। চিন্তাও করতে পারে না সামনে কী অপেক্ষা করছে ওর জন্য। আফসানা এখানে এসেছেন 0.5 ঘন্টা হতে চলল। এই 0.5 ঘন্টার ভিতর 100 বার বুঝি জানালা দিয়ে নিচে তাকালেন তিনি। বারবার হাত ঘড়িটা ব্যস্ত নয়নে কি যেন হিসাব কষে যাচ্ছেন। কপালের দুপাশে মৃদু মৃদু ঘামের চিহ্ন, ঠোঁটের উপরে বিন্দু বিন্দু ঘামের কণা ডান হাতের টিস্যুতে মুছে নিলেন। কিন্তু কপালের ঘামগুলো কথা এবারও ভুলে গেলেন তিনি। ডানে মুখ ফিরিয়ে ইজি চেয়ারে দুলতে থাকা গম্ভীর মেজাজি পুরুষটার দিকে বললেন, ছেলে কিন্তু এখনও আসলো না মেজর সাহেব, ফোনটা কি দিবেন? আমার চিন্তা এখনও কমছে না, বরং সেটা বাড়ছে। চোখ বন্ধ করে ইজি চেয়ারে দুলছেন সেনাবাহিনীর কর্মঠ সদস্য সেয়াদ আহমেদ জাকির, মুখে তীব্র কঠোরতার ছাপ। ইজি চেয়ারের হ্যান্ডেলে 2 হাতে কোনোই ঠেকিয়ে বুকের কাছে 10টি আঙ্গুল একে অপরের সাথে মিলিয়ে রেখেছেন। সামনে একটি খোলা জানালা দিয়ে সন্ধ্যায় ছাদের দূরে নক্ষত্র খচিত আকাশটা দেখা যাচ্ছে। তিনি প্রশ্নটা শুনেছেন কি না তা মুখ দেখে বোঝা সম্ভব না, তবে আফসানা জানেন মেজর সাহেব প্রশ্নটা শুনেছেন, এবং শুনেছেন বলেই ছেলের প্রসঙ্গ শুনে এখন আস্তে আস্তে দুলছেন। আফসানা আরও একবার হাত ঘড়িতে চোখ বুলিয়ে 2 হাত বুকের কাছে ভাঁজ করে বললেন, আপনার নীরবতা আমার ভালো লাগে না সাইদের বাবা। ছেলেকে নিয়ে একটু মাথা ঘামাবেন, তা আপনি করতে চান না। ছেলে কি করছে, কোথায় যাচ্ছে, কী ধরনের পেশায় আছে, সেটা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই, অথচ ছেলে বিয়ে কেন করছে না সেটা নিয়ে আপনার যত অভিযোগ। ওর মতের বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো কাজ করেছে যে আজ করবে? পাত্রী দেখা তো বন্ধ করিনি, নিজের বোনের মেয়েকে পর্যন্ত ওর জন্য পছন্দ করতে চেয়েছি, কিন্তু আপনার ছেলে তো ওর সাথে ঝামেলা করে বসে আছে। কোনো দিন কি একটু নিজের জন্য ভাববে? বুকের কাছে মিলিয়ে রাখা আঙ্গুলগুলো নীরবে নামিয়ে রাখলেন সোয়াদ। 2 চোখের দৃষ্টি শান্ত আকাশের বুকে নিক্ষেপ করে ভারী ভারী গলায় বলে উঠলেন, তোমার বোনজিকে সে মেনে নেবে জানা। তুমি ওকে নিয়ে একটু বেশি বেশি ভাবছো। আমার পাশে একটা চেয়ার টেনে আজকের আকাশটা দেখে যাও। বেগুনি রংটা খুব সুন্দর হয়ে ফুটেছে, এমন রং সচরাচর দেখা যায় না। স্বামীর মুখ দেখে চিরচেনা সেই সম্বোধনটুকু শুনতে পেয়ে মুখ ঘুরালেন আফসানা। বুক থেকে ভাঁজ করা হাতগুলো স্থির পলকে আস্তে আস্তে আলগা করে ফেললেন। তিনি হেঁটে এসে স্বামীর পাশে একটা চেয়ার টেনে ঠিক হয়ে বসলেন, কিন্তু আকাশের দিকে না তাকিয়ে স্বামীর মুখ পানে চুপটি করে তাকিয়ে রইলেন। ব্যাপারটা আর চোখে অনুমান করার পর মৃদুস্বরে বললেন সোয়াদ, সবসময় জীবনটাকে জটিল ভাবতে যেও না। চোখের সামনে যা মনে হচ্ছে খুবই খারাপ হতে পারে, সেটা আগামীর জন্য ভালো আভাস। তুমি এখন ভাবতে পারো তোমার ছেলে নৈপথ্যের দিকে চলে গিয়েছে, কিন্তু আমি আমার শিষ্টাচার থেকে হলফ থেকে বলতে পারি সে তোমার আমার শিক্ষাগুলো ভুলে যায়নি।
হতে পারে সে অন্যদের মতো চলাফেরা করে না, অথবা ওর বন্ধুদের মতো খোলামেলা মনের নয়, তাই বলে ওর নিজের জগৎটা চিনে নিতে কোনো অংশে ভুল করেনি। আমি কি আমার কথাটা বোঝাতে পেরেছি? তাই জন্য ছেলেকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই? না, নেই। একসময় যে ধরনের আচরণ ওর সাথে আমি করেছি সেটা বরং উচিত হয়নি জানা। আমার আরো একটু নরম হওয়া উচিত ছিল। আফসানা স্বামীর কথাগুলো শুনে এবার শান্ত আকাশের পানে তাকালেন। বেগুনি রংটা পানি ছেড়ে দেবার মতো ছাড়া ছাড়া হয়ে তিরতির করে নিভে যাচ্ছে। তার দু চোখ জুড়ে ছলছলে অশ্রু, সেই অশ্রুতে মিশে আছে কিছু পুরনো ঘা, যেই ঘাতে আঘাত পেয়ে তার গর্ভের সন্তানটা বড় অমিশুক হয়ে গেছে। তবু সন্তানের জন্য মন থেকে দোয়া করেন এবার সে স্বাভাবিক হোক, সে অন্য 10টা ছেলের মতো সংসার বুঝেনি। স্বপ্নবনা ইচ্ছেগুলো একে একে আস্তে আস্তে সবটুকুই পূর্ণ করুক। ছাদে জড়ো হওয়া প্রতিটি মানুষ উৎসব মুখর আনন্দের মতো হইচই জুড়েছে। গানের উচ্চ শব্দে কান তাক লাগার জোগাড়। আফসানা ও সোয়াদ বাদে একটা মানুষও বাদ নেই এখানে উপস্থিত হতে। শুধু বাদ হিসেবে এখনও যে আসেনি তাকে নিয়ে চিন্তিত মুখে একটু পরপর পানি গিলছেন সুফিয়া। তিনি সচেতন প্রহরীর মতো ফিয়ার আশপাশ থেকে পুরুষালী নজরটা দূরে হাঁটিয়ে রেখেছেন। আজ বিকেলে লাবিবের মুখ থেকে যা শুনেছে তা মোটেই স্বাভাবিক কোনো ঘটনা নয়। যদি উঁচু নিচু কিছু একটা হয়ে যায় তাহলে খাল তুলে খালে ফেলে দেবার মতো অবস্থা করে ছাড়বে। ছাদের এক কোণায় মেয়েদের গোল আড্ডায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্পগুজব করছে ফিহা। সেদিকে এক পলক তাকিয়ে তিনি হাতের ছোট্ট বাটন ফোনটায় সময়টুকু দেখলেন। সন্ধ্যা 6:55। সময় নেই আর, হয়তো আর কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে। দ্রুত চোখ তুলে তিনি দূরে দাঁড়িয়ে থাকা লাবিবের দিকে সতর্ক চোখে তাকালেন। লাবিব তখন স্থির চোখে কী যেন বলতে উদ্যত হয়েছিল। এমন সময় গুম গুম গাড়ির দাপটে আওয়াজে তৎক্ষণাৎ সব কিছু বদলে যায়। গানের ভয়ঙ্কর উচ্চ শব্দটা আকস্মিকভাবে ভেতর বন্ধ হয়ে গেল। কেউ বুঝতেই পারল না কি হচ্ছে। বৈদ্যুতিক লাইটার বাড়ি খাওয়ার মতো নিপতে নিপতে শেষ পর্যন্ত টিকলো ঠিকই। তবু ছাদের মধ্যে লাইটটা নিভে গিয়ে চারধার অন্ধকারে তলিয়ে গেল। সবার মধ্যে অদ্ভুত এক আতঙ্ক সৃষ্টি হতেই হইচই করে উঠল দীপের বন্ধু তপন। কি হইতাছে এগুলা? সাউন্ড বক্স বন্ধ হইল কেন? ওই আফিদ, তুই না বললি লাইনে কোনো ফল্ট নেই, তাহলে এগুলা কি? ফোনে কথা বলতে থাকা শিহাব চরম বাকরুদ্ধ হয়ে গেল। মারাত্মক অবাক হয়ে দেখল তার ফোনে কোনো নেটওয়ার্কই নেই। নেটওয়ার্কের দাগগুলো সব শূন্য, স্ক্রিনে উঠে আছে নো নেটওয়ার্ক। অস্থিরতার কাটা নড়ে ওঠার আগেই সকলের মুখ থমথমে করে উঠল। কি হচ্ছে এসব? এমন আমাবস্যার মতো অন্ধকার হলো কেন? কেন এমন ঘুটঘুটে আধারে তলিয়ে গেল হলুদ ছোঁয়ার বর্ণিল সাজসজ্জাটুকু? নিচে থেকে গুম গুম ভারী দামালে হর্নে নিভু নিভু করে বাড়ি খাচ্ছে নিচের বৈদ্যুতিক সংযোগ। ছাদে উপস্থিত সকলেই তখন হতভম্ব, রক্তশূন্য মুখে ঢোক গিলছে। হুড়মুড়ি ছাদের রেলিং ধরে নিচের দিকে তাকালে চোখ ধাঁধানো দৃশ্যটুকু দেখতে পায়। বিয়েবাড়ির সমস্ত আলোকে গায়ে মাখিয়ে বজ্র গম্ভীর মেজাজে প্রবেশ করেছে কালো ক্যালিনান গাড়ি। মনে হচ্ছে কোনো দৃঢ় সংকল্প রাজাধিকার সদাপটে প্রবেশ করছে তার বিশাল বড় অট্টালিকায়। উপস্থিত মহলের মধ্য থেকে চোয়াল ঝুলিয়ে বলে উঠল তপন। বাংলাদেশের মাটিতে আর কোম্পানির গাড়ি ব্যবহার করছে কি দেখেছি আমি। তপনের কথাতে সাই জানিয়ে কিছু বলতে নেবে হাসিব, তার আগেই মসৃণভাবে থেমে গেল কালো চকচকে গাড়িটা। খটাস করে খুলে গেল গাড়িটার সম্মুখ দরজা। এটুকু দৃশ্য দেখে সেজেগুজে দাঁড়িয়ে থাকা মেয়েগুলোর মধ্যে চাপা উত্তেজনা কাজ করছে। বুকের ভিতরে ধক ধক কাঁপছে অদম্য হৃদযন্ত্র। কি দেখবে ওই গাড়িটার মধ্যে? কে এসেছে অমন অদ্ভুত অশান্ত ঝড়ো ঝড়ো ভঙ্গিমায়? ভেতর থেকে বেরিয়ে এলো কঠোর কর্তৃত্ব পরায়ণ এক মুখ, যার কপালের করণ অতিশয় সুন্দর। দুই ভুরুর নিচে কৃষ্ণাভ চোখের তারায় তারায় এক আশ্চর্য গাম্ভীর্যতা লুকিয়ে আছে। দুটি ঠোঁট আশ্চর্য রকম সুন্দর এবং নিখুঁত খয়েরি লালের সৌন্দর্যটুকু
বুঝিয়ে দিচ্ছে। তার সিগারেটে টান দেওয়ার অভ্যাস নেই। ঢোক গিলে জলপাই রঙা শাড়িতে তন্নি মেয়েটা জুলজুল চোখ করে বলল, মনে হচ্ছে চোখের সামনে আমি এমন একজনকে দেখতে পাচ্ছি যে কিনা হাসতে পারে বলে মনে হচ্ছে না, তবু তার মধ্যে কি যেন একটা অদ্ভুত ব্যাপার লুকিয়ে আছে। তুই কিছু ধরতে পারছিস তাজু? সুন্দর দেখতে তাজরিন নামের মেয়েটা নিজেও কিছুটা অগোছালো ভঙ্গিতে বলে উঠল, বেশ হ্যান্ডসাম দেখতে। চুলের হেয়ারস্টাইলটা হুবহু রিকার্দো কাকার মতো। ইয়াং এজে কাকার চুলটা যেমন খেলার মাঠে এলোমেলো হয়ে থাকতো, ওনার চুলটাও সেম ওই ক্যাটাগরির। সমস্যা হচ্ছে ওনাকে দেখলে কেমন যেন একটা ভয় ভয় ফিল হয়। মানে গণ্যমান্য ব্যক্তিদের সামনে গেলে যে ধরনের চাপা অস্থিরতা কাজ করে, ওরকম একটা ভয়। মন্দ বলিসনি, সত্যি কেমন যেন একটা অস্বস্তি ফিল হচ্ছে। কিন্তু আসল কথা হলো, ইনিকে চিনিস কেউ? ইনি কি দীপ ভাইয়ের বন্ধু? শ্যামা মেয়েটা কি যেন বলতে গিয়েও বলতে পারল না। আর চোখে সে তাকিয়ে দেখলো আমেনাবুর মুখখানা। কোলে 2 বছর সন্তানকে ঘুমের দোলা দিতে গিয়ে এখন আর কোনো হুঁশ নেই। আজও তার চোখ জুড়ে প্রবল রাগ, খেদ, প্রতিশোধের আগুন ঝরার পরিবর্তে বিস্ময় আকর্ষণটুকু জলজল করে ফুটছে। যেন বিশ্বাসই করতে পারছে না এই মানুষটার সাক্ষাৎ এই জীবনে আরও একবার হয়ে যাবে। এতগুলো বছরে এই নিষ্ঠুর লোকটা এতটুকু বদলায়নি। তার গায়ে লেগে থাকা টানটান স্ত্রীযুক্ত হালকা আকাশি রঙের শার্ট, কোমরে বেল দিয়ে আটকানো ফর্মাল কালো প্যান্ট, মাথায় এলোমেলো হয়ে থাকা পাতলা সুন্দর চুলগুলো আজও ওর পাঁজরের তলায় অসহ্য ধূপপুগানিটা তুলেও দিচ্ছে। চোখ নামিয়ে বিষণ্ণভাবে দীর্ঘশ্বাস ছাড়ে আমেনা। ছেলেকে নিয়ে দ্রুত গতিতে সেখান থেকে সটকে পড়ে। এমন সময় নিচ থেকে আনন্দ উচ্ছ্বাসে চিৎকার দিয়ে উঠেন রোকসানা। সাইদ, ও আল্লাহ, কি দেখছি আমি? আমার বাড়ির আঙিনায় এ আমি কাকে দেখছি গো? তুমি এসেছো বাজান? এই কে কোথায় আছিস? জলদি আয় বলছি। রোকসানা চিৎকার শুনে ভেতর বাড়ি থেকে ছুটে এলো অনেকগুলো মহিলা। দীপ অনেকক্ষণ আগেই নতুন মেহমান আপ্যায়নের উদ্দেশ্যে নেমে গেছে। এদিকে বিস্ময় বিমূঢ় অবস্থায় দুঠোঁট ফাঁক হয়ে যাচ্ছিল ছাদে উপস্থিত মেয়েগুলোর। একে অন্যের দিকে অত্যাশ্চর্য দৃষ্টিতে তারা মুখ চাওয়াচাই করল। কেউ বোধ হয় চিন্তাও করেনি এই লোকটি কি না সেই কুখ্যাত লোক যিনি দেওয়ান বংশের বড় মেয়েকে প্রত্যাখ্যান করার দুঃসাহস দেখায়। শুধু তাই নয়, বিপুল পরিমাণ অর্থ সম্পদের যৌতুকটা যেখানে ভালো ভালো পুরুষের লোভ চটিয়ে দিতে পারে, সেখানে এই লোক মোক্ষম জবাবে সেটা ফিরিয়ে দিয়েছিল। শ্যামা ঢোক গিলে মনে মনে শুধু এটাই ভাবছে, যদি জেঠামিয়ার সাথে এনার মুখোমুখি অবস্থা হয় তাহলে কী ধরনের এসপার ওসপার ঘটনা ঘটতে পারে। সকলের অমন উৎকণ্ঠিত অবস্থা দেখে নীরবে হেঁটে এসে সুফিয়ার পাশে দাঁড়ালো ফিহা। 2 চোখ নিচের দিকে ফেলতেই শিরশির কাঁপুনিটুকু সমস্ত শরীর ছড়িয়ে পড়ে। 2 হাত মুঠো করে তার অবিচল মুখ, তার কথা বলার ধরন, বলার সময় তার সুস্পষ্ট তেজের ভঙ্গিটা দেখে চলে। কারোর চোখে যেটা ধরা পড়েনি সেটাই অতদূর থেকে দেখতে পেয়ে ভ্রু কুচকায় ফিহা। সুফিয়ার আঁচলটা বাঁ পাশ থেকে ছোট্ট বাচ্চার মতো টানতে টানতে বলে, কপালে ডান দিকে ব্যান্ডেজ কেন? আপনার বাবা আপনার কাছে এ বিষয়ে কিছু বলেছে? আকাশ থেকে ঠাস করে পড়ার মতো আশ্চর্য হয়ে গেলেন সুফিয়া। বিস্ময় মাখা চোখে এক বু কৌতূহল মিশে বলে উঠলেন, কার কথা কইতাছ তুমি? যার কথা বুঝাইতেছ হে তো সুস্থ, হের আবার ব্যান্ডেজ লাগবো কোন হান্থিকা? 2 চোখের দৃষ্টি সম্পূর্ণ ওই মানুষটার দিকে ফেলে রেখে আরও দ্বিগুণ উত্তেজিত হলো ফিহা। নিজের 2 চোখ দিয়ে দেখতে পাচ্ছি কপালের ডান কোণে ব্যান্ডেজ, ছোট্ট। উনি সব সময় মাথা ডান দিকে সিধি করেন, অথচ আজ তিনি চুলটা বাঁ দিকে সিধি করেছেন। এই ব্যান্ডেজ আমি গতকাল সন্ধ্যার সময়ও দেখতে পাইনি। দেখুন আপনি দেখুন, চুল দিয়ে ব্যান্ডেজটা আড়াল করা। সারা মুখ জুড়ে অশান্ত অবস্থা এঁটে থাকলেও ফিয়ার চোখ দুটিতে লেগে আছে ভয়। এই ভয় কিসের ভয় সেটা বুঝতে পারছে না সুফিয়া। তবে ব্যান্ডেজের কথাটা শুনে উজবুক মন নিয়ে তিনি পাশে দাঁড়ানো ফাহাদের দিকে চাইলেন। ফাহাদ সব কথাই শুনেছে। সে সুফিয়ার দিকে দৃষ্টি ঘুরিয়ে নীরবে বুঝিয়ে দিল, ফিহা সত্যি কথাই বলছে।
এতদূর থেকে যদিও ছোট্ট ব্যান্ডেজটা সকলের চোখে পড়ার কথা না, এমনকি ফিয়ার কথাগুলো আরিপিতে না শুনলে ফাহাদ নিজেও ব্যাপারটা ধরতে পারতো না। অথচ সবার চোখকে ফাঁকি দিয়ে ওইটুকু মেয়ের দৃষ্টিশক্তি ও পর্যবেক্ষণশীল ক্ষমতা দেখে ভীষণ অবাক হলো সে। আর চোখে দেখতে পায় তার বন্ধুর জন্য ওই ছোট্ট বুকের ভেতরে অসহ্য চিন্তার হুল ফুটেছে, ছটফট করে অস্থিরভাবে ঠোঁট কামড়াচ্ছে। এই চিন্তা কি তবে মন কারণে কোমল অনুভূতির চিহ্ন, নাকি শুধু সহানুভূতির উৎকণ্ঠা? রান্নাঘরে উত্তপ্ত চুলার সামনে দাঁড়িয়ে আছেন আফসানা। চুলায় টকবক করে ফুটতে ফুটতে পানি শুকিয়ে যাচ্ছে, তবু চায়ের চা পাতা দিতে একটু হুঁশ নেই। দু চোখ ভয়ঙ্করভাবে স্থির হয়ে সামনের দেওয়ালে চেয়ে আছে। কান্না গেলার মতো বারবার ফুলে উঠছে নাকের পাটা, তবে চোখ এখনও শুকনো আছে। ডান হাতের মুঠোয় কাঁটা চামচের হ্যান্ডেলটা শক্ত মুষ্টির ভেতর থরথর করে কাঁপছে। জানেন না এই বিয়ে বাড়ির আমেজটুকু আর একটা মুহূর্ত কিভাবে তিনি সহ্য করবেন। রোকসানার ভাসুর আলী আজগর দেওয়ান বেশ প্রতাপশালী একজন ব্যক্তি। তার কাছে অর্থের দাপট, বৃত্তি জলুস, মানুষকে ছোট করার ঝোঁক অত্যন্ত বেশি। আজ থেকে বছর আগে যখন এই লোকটাই নিজের একমাত্র কন্যার বিয়ের প্রস্তাবে ঘরজামাই হিসেবে সাঈদকে চেয়েছিল, তা মোটেও মেনে নেননি সচেতন আফসানা। তার কাছে সে সময় দুনিয়াবি সকল ভোগবস্তু চাইতে ছেলের ইচ্ছা, রুচি ও আত্মসম্মানের গুরুত্ব প্রচুর। ছেলেকে এমন উন্নত মানের শিক্ষায় শিক্ষিত করেননি যে শ্বশুরবাড়ির হারামের টাকায় আয়েশ লুটতে যাবে। তাই তিনি ঘরজামাই হওয়ার প্রস্তাবটা ঠান্ডা জবাবে ফিরিয়ে দিয়েছিলেন। তবু দমেননি মোহাম্মদ আলী আজগর দেওয়ান। একের পর এক চালাক চতুর পন্থা অবলম্বন করে সম্মতির ঢেকুরটুকু তখনও পেতে চাইছিলেন। এরপরে আফসানা করা কথাটা বলতে বাধ্য হয়েছিলেন। দেখুন ভাইসা, আমার ছেলেকে আপনি জামাই হিসেবে চাইছেন, এটা নিঃসন্দেহে খুশির সংবাদ, কিন্তু আমি আপনার প্রস্তাবে বারবার যেহেতু নাকচ হচ্ছি, আপনার উচিত প্রস্তাবের ফিরিস্তি নিয়ে আমার বাড়িতে না আসা। আমার ছেলে উচ্চশিক্ষিত এবং আপনার মেয়ে 8 পর্যন্ত পড়েছে বলে আমি ওদের শিক্ষাগত যোগ্যতা দিয়ে এই প্রস্তাব ফিরিয়ে দিচ্ছি এমনটা ভাববেন না ভাই। আমার কাছে মেয়ের গুণ, বৈশিষ্ট্য এবং ছেলেকে সামলানোর মতো গম্ভীর চিন্তাবোধের মূল্য অনেক বেশি। আপনি বাবা হিসেবে যেমন অনৈতিক চাল ছেলে আমার সম্মতি পেতে চাইছেন, তেমনি একজন মা হিসেবে আমি চাই আমার ছেলে বউ শুধু ঘর সংসার নয়, পরবর্তী প্রজন্ম নিয়েও যথেষ্ট দায়িত্বশীল হবে। আফসানা দূরদর্শী চিন্তাভাবনা এবং দায়িত্বজ্ঞান নিয়ে গভীর যুক্তিবাণে কিছুক্ষণ অপ্রস্তুত মুখে তাকিয়ে থাকলেন আলী আজগর দেওয়ান। এরপর অসভ্যের মতো হো হো হাসিতে মেতে উঠে হাস্যমুখে বলে উঠলেন, হবে হবে, সব হবে। আপনার মতো সুন্দরী, গুণবতী, উচ্চজ্ঞানের মহিলা যদি আমার বাচ্চা মেয়েকে নিজের কাছে রাখেন, ওরে একটু একটু করে শিক্ষা দেন, তাহলে সব পানির মতো পরিষ্কার হবে ইনশাল্লাহ। যে পাত্রে রাখবেন ওই পাত্রের মতো আমার বাচ্চা মেয়েটা হয়ে যাবে আপা। একটু টু শব্দও করবে না। আপনি তো আপা এমনি এমনি বেটা ছেলেদের মতো কোম্পানি চালাচ্ছেন না। 70 ঘাটার গলা জল খেয়ে এই মাঠে খাটতে নেমেছেন। আমার মেয়ে না হয় বাবার সয় সম্বলে একটু আরাম এসে থাকলো। ক্ষতি আছে আপা? 2টা কাজের বেটি, একটা বাজার করা ছোকরা, আর সঙ্গে কিছু দানা পানি দিয়ে দিলে তো আপনার পুত্র খুশি, আমার মেয়ে খুশি, ওদের খুশিতে আমরা খুশি। কি বলেন আপা, খুশি হবেন না? রান্নাঘরে ধারালো বাটিটা হাতে নিয়ে ছটপট করছে সুফিয়া। যদি এই শয়তানটাকে এখন উঁচু নিচু কিছু করতে দেখেন, তবে এক কোপে ঘাড় থেকে গর্দান নামিয়ে ফেলবেন। এই ভদ্রবেশী অসাধুটা এখনও বুঝতে পারেনি এ বাড়ির 2টো মহিলা ওর মতো নির্লজ্জকে ভয় পায় না। চায়ের শেষ তলানিটুকু পান করে কাপড়া টেবিলে রাখলেন আফসানা। রাজেন্দ্রানীর মতো বাঁকা হাসি দিয়ে গম্ভীর স্বরে বলে উঠল, 17 ঘাটার জল খেয়ে বিশাল বড় কোম্পানিতে, সেই কোম্পানিতে নারী পুরুষের কর্মসংস্থান, সকলের একচুইটা নিরাপত্তা এবং আপনার মতো বড় বড় মাপের চাঁদাবাজের শায়েস্তা করেই এই মাটির টিকে আছে। সুন্দরী হলে বিশ্ব জয় করা যায় না। মাথার ভিতরে বিবেক, বুদ্ধি এবং সৎ ধরনের মানসিকতা রাখা প্রয়োজন। মনে রাখবেন, সুন্দরের কথা সবাই মনে রাখে, কিন্তু সুন্দর মানসিকতার কথা মনে রাখে যুগ যুগ।
আপনার মেয়েকে নিজের মেয়ের মতো এই বাড়িতে রানী করে রাখতাম, কিন্তু আপনার মেয়ে কেন 8 পর্যন্ত পড়ি লেখাপড়াটা বন্ধ করলো সেটা কিন্তু আমার অজানা নেই। এই প্রস্তাবটা ফিরিয়ে দেওয়ার পেছনে 3টা উল্লেখযোগ্য কারণ: আপনার ঘর জামাই করার প্রস্তাব, আপনার জান্নাতি টাকার গরম, আমার ছেলেকে নিজের অসৎকর্মে লোভ দেখানোর কুচিন্তা, তাছাড়া আপনার মেয়ে 1 সেকেন্ডও আমার ছেলের মেজাজটা সহ্য করতে পারবে না। তাই আমি অভিভাবক হয়ে এটা অবশ্যই চাইব না। বাবা মায়ের কোনো একটা ভুল সিদ্ধান্তের জন্য দুটো ছেলে মেয়ের জীবন ডিভোর্স নামক শব্দও জুটুক। এই শব্দ কতটা ভয়াবহ আর সমাজের নজরে কতটা কুৎসাজনক এটা আমি ব্যাখ্যা দিতে গেলাম না। আপনি অনুগ্রহ করে নিজের ছিটে ফোটা মান ইজ্জত নিয়ে এবার আল্লাহ হাফেজ জানান ভাই। আপনার মেয়ে যথেষ্ট ভালো ঘরে যাবার যোগ্যতা রাখে, সেখানে আমার ছেলের সঙ্গে ওর বোঝাপড়াই হবে না, হলে নিজেই এই বিয়েতে রাজি করানোর দায়িত্ব নিতাম। এবার আসুন। মুখ লাল করা রাগনি সেদিন চলে যান আলী দেওয়ান, কিন্তু এই ঘটনার রেশ ধরে অত্যাচার চালান রোকসানার উপর। তিনি সারা জায়গায় ছড়িয়ে দেন রোকসানা তার মেয়ের ব্যাপারে হস্তক্ষেপ করে সুন্দর প্রস্তাবগুলো ফিরিয়ে দেয়। এই ঘটনার হালকা পাতলা খবর আফসানার কান অবধি আসে ঠিকই, কিন্তু পচা শামুকে পা কাটার ভুল তিনি মোটেও করেন না। ভেবেছিলেন এই পুরনো ঘটনার অতীত কালে ভদ্রে ভুলে গিয়ে সব কিছু ঠান্ডা হয়ে যাবে, কিন্তু নির্লজ্জভাবে আবারও সেই লোক কানের কাছে বলে গেছে, আমার নাতিনটারে দেখেছেন আপা, গেল মাসে 2 বছর হইল। দেখতে দেখতে কেমনে যে এখন সময় যায় আল্লাহ জানে। আপনি ওই দিন শুভ কাজটা সেরে ফেললে আজকে আপনার দিনটা অন্যরকম হইতে পারত। গেল মাসে নাতির জন্মদিনে আপনাদের ধানমন্ডির ওইদিকে একটা ফ্ল্যাট কিনে দিয়ে আসলাম। জায়গা সম্পত্তি কি দাম আপা, গরিব মানুষের জন্য ছোট্ট একটা ফ্ল্যাট কেনা খুব কষ্ট হয়ে গেছে। জামাই বাবাটা আবার ভালো আছে, বোঝাই সোজে দিছি। আসছে বছর জানুয়ারির দিকে প্লট বাড়ি কিছু জায়গা থেকে বুঝিয়ে দেব। দিনকালের যা অবস্থা চলে আপা, কখন জানি আজরাইল এসে সামনে দাঁড়ায়, সারাক্ষণ এই ভয় থাকি। আফসানার এ কথার প্রেক্ষিতে মৃদু হাসেন শুধু। কথার পিঠে কথা তুললে এখনই এই ভদ্রবেশী জোচ্চোরটার সাথে তর্কযুদ্ধ লেগে যাবে। হয়তো জোচ্চোরটা এরকম কিছু মতলবেটে এই ধরনের কথা বলছে। তিনি কিভাবে এসব সহ্য করে আছেন কে জানে, শুধু দ্বীপের দিকে তাকিয়ে চোখটা বন্ধ করে আছেন। খালামণি, কি বলছো তুমি? ঝটকা লাগার মতো চমকে উঠতেই ডানে তাকালেন আফসানা। ফিয়া দৌড়ে এসে তাড়াতাড়ি চাবিটা মোচড় মেরে চুলা নেভালো। চায়ের পানিটা শুকিয়ে পাতিল থেকে ধোঁয়া বেরোচ্ছে। ফিয়া একদমই তোয়াক্কা না করে ভীষণ চটানো গলায় বলে উঠল, আশ্চর্য হয়ে যাচ্ছি আমি। কি হয়েছে তোমার? তোমার মনোযোগ কোথায় থাকে? চুলার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এ ধরনের অসতর্ক কাজ কিভাবে করো? এখন যদি আমি না আসতাম কি হতো? আফসানা হেসে দিয়ে ফিয়ার রাগ মাখানো মুখটা আঙুলের ডগায় ছুঁয়ে দিলেন। আবারও পাতিল ভর্তি পানিটা চুলায় দিয়ে বললেন, ধুর পাগল, এত ভয় পেলে চলে নাকি? হাত পা গুটিয়ে বসে থাকলে সংসারের কাজকর্ম শিখবি? থাক, এখন সে কথা বাদ দে। ছাদে সবগুলো বাতি নাকি নিভে গেছে, এগুলো কিভাবে নিভলো জানিস? সেটা তো আমি জানি না। দীপ ভাইয়া জানালো লাইনের মধ্যে কে যেন একটা সমস্যা হয়েছে, সবগুলো বাতি নিভে গেছে। আর মেন লাইনে যে সংযোগটা ছিল সেখানে একটা ছোট শর্ট সার্কিট হয়েছে। এখন এগুলো কেন হলো, কিভাবে হলো, এ প্রশ্নের উত্তর কেউ বলতে পারছে না। আজগুবি কাণ্ড না? এইভাবে হঠাৎ করে এগুলো নষ্ট হবে কি জন্য? একটু আগেও তো সব ঠিকঠাক মতোই চলছিল। এই কথার কোনো উত্তর না দিয়ে চুপ হয়ে যায় ফিহা। এতগুলো মানুষ সেখানে উপস্থিত ছিল, সবাই বয়সে বড় বা সমবয়সী, কিন্তু কেউ এটা খেয়াল করো না যে ওই মানুষটার আগমনে এমন সব অদ্ভুতুরে কাণ্ড হয়েছে। এখনও ফোনের ডান কোনায় নেটওয়ার্ক নেই। শর্ট সার্কিট হবার কারণটুকু এখনও ব্যাখ্যা করা যাচ্ছে না। এই কেমন ঘটনার সংকেত? এগুলো কি সত্যিকার অর্থেই স্বাভাবিক? রান্নাঘর থেকে বেরিয়ে ফিয়া আনমনে হাঁটতে হাঁটতে হঠাৎ একটা বাচ্চা ছেলে কোত্থেকে যেন উদয় হলো। ওর পথ আটকে দাঁড়িয়ে থাকলে পুচকে পুচকে আঙ্গুলে তর্জনী তুলে বলল, তোমার নাম কি ফিহা? ছোট্ট ছেলেটার ভাবভঙ্গি দেখে খিলখিল করে হেসে দিল ফিহা। বয়স বোধ হয় 4 কি 5 হবে,
কণ্ঠে এখনো আধো আধো ভাবটা লুকিয়ে আছে। মুখ জুড়ে কি মায়া মায়া ঘোর, গায়ে সুন্দর একটা কমলা রঙের পাঞ্জাবি। বাচ্চাটার সামনে হাঁটু গেড়ে বসতেই তার নরম তুলতুলে গাল দুটো টেনে দিল ফিহা। হ্যাঁ, আমি তোমার ফিয়া। তোমার নাম কি জেন্টলম্যান? তুমি আমার খোঁজ করছো কেন? ছেলেটা মিষ্টি একটা হাসি দিয়ে বলল, তোমাকে একজন খুঁজছে, সে বলেছে তুমি তার সাথে এখনই দেখা করো। কথাটা শুনতেই মরমে মরমে ঠান্ডা শিহরণ অনুভব করলো ফিহা। সে ওকে খুঁজছে, এখানে এসে নিশ্চয়ই ওকে খুঁজে গেছে। সকালে এই কলজনিত কাণ্ডটা করলো, এরপর ও কি তার সামনে কিভাবে হাজির হবে? ছোট্ট ছেলেটা ফিয়ার গলা জড়িয়ে ধরতেই হঠাৎ দারুণ একটা অপ্রত্যাশিত কাণ্ড করে বসলো। টুপ করে ওর ঠোঁটে চুমু খেলো বাচ্চাটা। মিটিমিটি হাসি দিয়ে বলে উঠল, সে তোমাকে একটা চুমু দিতে বলেছে। দূর থেকে তো সে চুমু দিতে পারবে না, তাই তার চুমুটা আমি তোমাকে দিয়ে গেলাম। ছোট্ট ছেলেটা কয়েক সেকেন্ডের মধ্যেই হাতের বন্ধন ছাড়িয়ে ছুটে পালালো। বিয়েবাড়ির হইচই হট্টগোলে মিশিয়ে গেল সে। অথচ দূর থেকে কারো সূক্ষ্ম মনের সুতোয় বাধা পড়ে যায় ফিয়ার মন। কঠিন লজ্জায় দু চোখ খিচিয়ে ঢোক গিলেও দূর থেকে ওই মানুষটা কতটুকু অস্থির হয়ে আছে ওর জন্য, কতটা ব্যাকুল হয়ে পড়লে এভাবেও কাজটা করতে পারে। ওর কি একবার যাওয়া উচিত? দেখা কি উচিত? কেন কপালের ডান কোণে চোট লেগেছে?